বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিকটা প্রতিটা ক্লাসেই থাকে, মানে প্রতিটা জব পরীক্ষায়, জব এক্সামগুলা, সেটা হতে পারে বিসিএস, হতে পারে ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশের টপ দুইটা জব বিসিএস, ব্যাংক। এটা অ্যাডমিশন টেস্ট, মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা থাকে। এরপরে এইচএসসি স্টুডেন্টদের থাকে, এসএসসিতে থাকে, জিএসসিতে থাকে, ক্লাস 6, 7, 8, 9, এমন কোনো ক্লাস নাই যে ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টপিকটা থাকে না। কিন্তু এই ছোটোবেলা থেকে ক্লাস 6 থেকে শুরু করে একদম এই আজকের বয়স পর্যন্ত আপনাদের যারা জব পরীক্ষা দিতে যাচ্ছেন বা দিচ্ছেন, প্রত্যেকেরই এই টপিকটা নিয়ে ঝামেলা হয়। এর কারণ হচ্ছে আমরা আসলে এই টপিকটা বা যে কোনো টপিকে বুঝে শুনে পড়ি না। গদবাঁধা নিয়ম, ছোটোবেলার যে গদবাঁধা বইপত্র, গাইড, গদবাঁধা লেকচার শিট, গদবাঁধা লেকচার, এগুলো দেখে মাথা পুরো হ্যাং হয়ে, মানে এখন ভালো কিছু বললেও আমরা আসলে নিতে পারি না, সহজ সিস্টেমটা আমরা জানি না। তো আজকে আমরা কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 2-1টা রুল নিয়ে কথা বলবো। যতটুকু দিব অতটুকু আপনি পারবেন, এরপরে অন্য একটা ক্লাসে আরও দেওয়ার চেষ্টা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কয়েক রকম হতে পারে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থাকবে আপনি না বোধক করবেন, অথবা না বোধক থাকবে আপনি হ্যাঁ বোধক করবেন। ট্রান্সফরমেশন আরেক ধরনের হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হতে পারে, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্য দেওয়া থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনি সেটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করবেন, অথবা প্রশ্নবোধক বাক্য দেয়া থাকবে, আপনি সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে আপনি কি করবেন, পরিবর্তন করবেন। আচ্ছা, ঠিক আছে, পরিণত করবেন। এরপরে আরেক ধরনের ট্রান্সফরমেশন আসতে পারে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, তবে এগুলা সাধারণত জব বা অ্যাডমিশন টেস্টে আসে না, এই ছোটো কাচ্চাদের 6, 7, 8-এর ছেলে পেলেদের টুকটাক আসে, বাট ওগুলা আননেসেসারি জিনিস, এগুলো আলোচনা করা শিখাটা একদম অপ্রয়োজনীয়, সময় নষ্ট ছাড়া কিছুই নয়। আপনি একটা বাক্যকে অপটেটিভ করতে যাবেন কেন, অ্যাসার্টিভকে দরকার নাই তো, ওইটাকে চেঞ্জ শেখা দরকার নাই, অপটেটিভ আকারে শেখেন, ইম্পারেটিভ আকারে শিখেন, চেঞ্জিংয়ের কোনো শেখার কোনো দরকার নাই। বাট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো দরকার আছে। এরপরে আরেক ধরনের ট্রান্সফরমেশন হয়, সেটা হচ্ছে আপনি পজিটিভকে কিভাবে কম্পারেটিভ করবেন, ঠিক আছে, পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ করবেন, কম্পারেটিভকে কিভাবে সুপারলেটিভ করবেন, এগুলো নিয়ে কথাবার্তা। আপনাদের যদি আগ্রহ থাকে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যদি আগ্রহ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে নিতে হয়, কিংবা কমপ্লেক্সে কিভাবে সিম্পল আনতে হয়, কিংবা কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ডে নিতে হয়, কিংবা কম্পাউন্ডকে কিভাবে কমপ্লেক্সে নিতে হয়, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল। সোজা কথা হচ্ছে একটা বাক্যকে আরেকটা বাক্য, অর্থাৎ সরল, এরপর হচ্ছে জটিল বা মিশ্র, আরেকটা হচ্ছে যৌগিক, কিভাবে সরলকে যৌগিক, যৌগিককে সরল কিভাবে সহজে করতে হয়, আমরা আজকের ক্লাসে 2-1টা নিয়ম দেখব কিভাবে ইজিলি করতে হয়। আমি একটু আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার লাইভটা একটু শেয়ার করে দেন, এবং এটা শেয়ার করে দিলে সবার কাছে চলে যাবে খুব দ্রুত, এবং সবাই কানেক্টেড হলে আমার কাছে ভালো লাগবে, অনুপ্রেরণা পাবো ক্লাসটা কন্টিনিউ করার। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই যে এই ইংরেজি গ্রামারে যে ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বের যে ভেজালটা আছে, এটা আপনারা ক্লিয়ার করে নেবেন। আমার অতীতের ক্লাসগুলোতেও এটা নিয়ে আমি অনেক কিছু বলেছি, অনেক পোস্ট দিয়েছি। আজকে শুধু বলতে চাই, এটা মাথায় রাখতে হবে, নন ফাইনিট ভার্ব আসলে 4টা হয়। একটা হচ্ছে যে কোনো আইএনজিযুক্ত ভার্ব নন ফাইনিট, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নন ফাইনিট, এরপরে আপনি হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিলে নন ফাইনিট হয়, আর টু এর সাথে যদি আপনি ভার্ব যোগ করেন সেটাও নন ফাইনিট হয়। আমি আপনাদের গাধার্থে জানিয়ে রাখতে চাই, 2+ ভার্বকে বলা হয় ইনফিনিটিভ, এটা আপনারা জানেন, ইনফিনিটিভ বলতেই হচ্ছে 2+ ভার্ব। এই যে দেখেন ভিপিপি, এটাকে বলা হয় জানেন তো ভার্বের পাস্ট পার্টিসিপল,
মানে এটা এক ধরনের পার্টিসিপল, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে ভিপিপি, এটাকে বলা হয় হ্যাভিং এর পরে ভিপিপি, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে, ভুল করা যাবে না। যদি বলা হয় পারফেক্ট পার্টিসিপল, তাহলে হ্যাভিং এর পরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা V3 নামেও চিনি, তাই না? ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। তাহলে এই V3-র আগে যদি হ্যাভিং থাকে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর শুধু V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে যে আইএনজি, এটা দুইটা নাম, এটাকে আপনি জেরান্ডও বলতে পারেন, আবার প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারেন। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমার লাইভ ক্লাস, অনেক আগের একটা লাইভ ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ভবিষ্যতে আরও মানে ওই ক্লাসটাই আমি আরেকটু ডেকোরেটেড করে সাজিয়ে আবার আপনাদের উপহার দিব, টেনশনের কিছু নাই, আর ওইটা দেখলেও চলবে। তাহলে ভার্ব প্লাস আইএনজিকে জেরান্ডও বলা যায়, প্রেজেন্ট পার্টিসিপলও বলা যায়। কখন জেরান্ড হয় কখন পার্টিসিপল হয় এটা অন্য ক্লাসের আলোচনা। আর ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 আর হ্যাভিং এর আগে যদি আপনি হ্যাভিং এর সাথে যদি V3 লাগান তাহলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আর টু প্লাস ভার্বকে সবসময় বলা হয় ইনফিনিটিভ। এই হচ্ছে পৃথিবীতে 4টা নন ফাইনিট ভার্ব আছে। এই 4টার বাহিরে নন ফাইনিট ভার্ব আর হয় না। এই 4টা ছাড়া অন্য যত ভার্ব আছে সব হচ্ছে ফাইনিট ভার্ব। যেমন একটু ছোট্ট করে বললে, আমি যদি বলি গো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই না? ফাইনিট। এই যে দেখেন ওয়েন্ট, পাস্ট টেন্স, এটাও ফাইনিট। কিন্তু আমি যখন গোয়িং বলবো, গোয়িং, এটা কিন্তু কোনো টেন্সের ভিতর নাই। ফাইনিট ভার্বের সংজ্ঞা হচ্ছে টেন্স চেনা গেলে ফাইনিট, আর টেন্স চেনা না গেলে নন ফাইনিট। দেখেন গোয়িং, এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি, এটাকে হয় জেরান বলতে হবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু নন ফাইনিট। এবার দেখেন গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, এই যে পাস্ট পার্টিসিপল V3, এটাও নন ফাইনিট। এরপর আপনি হ্যাভিং, হ্যাভিং এর আগে আপনি গান লাগিয়ে দেন, এটাও কিন্তু পারফেক্ট পার্টিসিপল, মানে এটাও নন ফাইনিট। এবার দেখেন গো এর আগে টু লাগিয়ে দেন, টু গো, এটাও হচ্ছে নন ফাইনিট বা ইনফিনিটিভ। তাহলে দেখেন এই 4টা ভার্ব হচ্ছে নন ফাইনিট। আপনি একটু মিলিয়ে নেন, আইএনজি যুক্ত ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল এবং টু প্লাস ভার্ব, এই 4টা ভার্ব হচ্ছে নন ফাইনিট। এই 4টা ব্যতীত পৃথিবীতে আর যত ভার্ব আছে এগুলোকে আপনি ফাইনিট ভার্ব হিসেবে কাউন্ট করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামারগুলোকে খুব ভালোভাবে দখল নিতে হলে ফাইনিট নন ফাইনিটের গুরুত্ব অপরিসীম। আপনারা আমার ক্লাসটা কেমন এনজয় করছেন বা শেয়ার করেছেন কিনা একটু জানান, আমি মূল আলোচনায় চলে যাব। শেয়ার করেছেন সবাই? আচ্ছা, দেখি কে কে আছে আমার সাথে। অনেকেই আছে। শফিকুল ইসলাম আছে নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে আছে আবু মোমেন, সালাউদ্দিন আছেন, এরপরে SM সালাউদ্দিন, ঠিক আছে, অনেকে আছেন, সুতপা বসাক আছেন, প্রাণকৃষ্ণ মজুমদার আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব একটা গুরুত্বপূর্ণ আলোচনায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, ইংরেজি ভাষায়, ইংরেজি গ্রামারে সিনথেসিস নামে একটা চ্যাপ্টার আছে, সিনথেসিস অফ সেন্টেন্স। এই জিনিসটাও যারা ভালো করে জানেন তাদের ফ্রি হ্যান্ড রাইটিং করতে সুবিধা হয়। এবং সিনথেসিস মানে হচ্ছে সমন্বয়, সেন্টেন্সের সমন্বয় করাকে সিনথেসিস বলা হয়। যারা সিনথেসিস করতে পারে না তাদের জন্য ট্রান্সফরমেশন করতে একটু ঝামেলাই হয়ে যাবে। সিনথেসিস জিনিসটা কি আমি আপনাকে একটু সহজে বলি। মনে করেন আপনি একটা বাক্য লিখলেন, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। আরেকটা বাক্য লিখলেন, হি বট এ বুক, সে একটা বই কিনেছিল।
সে একটা বাজারে গিয়েছিল, আবার সে একটা বই কিনেছিল। এখানে দুটি বাক্য আছে, মনোযোগ দিয়ে দেখেন, দুটি বাক্য আছে। এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি ফাইনিট ভার্ব, এই যে ওয়েন্ট হচ্ছে ফাইনিট ভার্ব। আবার এটিও সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা ফাইনিট ভার্ব। এখন এই দুইটা সিম্পলকে আপনি যখন জোড়া লাগিয়ে একটা বাক্যে পরিণত করবেন, তখন সেটাকে বলা হয় সিনথেসিস অফ সেন্টেন্স। সিনথেসিস অফ সেন্টেন্স করার জন্য আপনাকে জোড়া লাগিয়ে এটাকে হয় সিম্পল করতে হবে, না হলে কমপ্লেক্সে করতে হবে, না হলে কম্পাউন্ডে করতে হবে। আপনি যে কোনো একভাবে করতে পারেন। বিসিএস রিটেন পরীক্ষা, আমি আবারও বলি, বিসিএস এর রিটেন পরীক্ষায় জয়েনিং সেন্টেন্স, ঠিক আছে, জয়েনিং সেন্টেন্স নামে একটা টপিক আসে, 5টা প্রশ্ন থাকে, 5 দুগুণে 10। এই জয়েনিং সেন্টেন্সটার নামই হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্স, মানে জয়েন করা মানেই হচ্ছে সমন্বয় করা। এখন দেখেন এটাকে কিভাবে সমন্বয় করতে হয়। প্রথমে ওয়েন্ট একটা ভার্ব, বট একটা ভার্ব। আপনি দেখবেন যখন দেখবেন যে দুইটা কাজ ঘটে গেছে, বাজারেও গিয়েছে আবার বইও কিনেছে, দুইটা কাজ ঘটে গেছে, দুইটা কাজ যখন ঘটে যাবে তখন ওই বাক্যকে সমন্বয় করার জন্য আপনি যদি কম্পাউন্ডে সমন্বয় করতে চান, কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে প্রথমে বাক্যের প্রথম বাক্যটা লিখবেন হি ওয়েন্ট টু মার্কেট। ওকে, এটা লেখার পরে এবার সে বাজারে গেল, আর কি করলো, বই কিনলো, একটা এন্ড দিবেন, হি ওয়েন্ট টু মার্কেট এন্ড দিয়ে এবার বাকি অংশ দিবেন হি বট এ বুক, সে একটা কি কিনলো, বই কিনলো। এই যে আমরা যে এন্ড দ্বারা যুক্ত করলাম, এটা হচ্ছে কম্পাউন্ডের সিস্টেমে করলাম। এই সিনথেসিসটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে সিনথেসিস করেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হি সেম সাবজেক্ট। যখন দেখবেন যে দুটি সাবজেক্ট সেম হয়ে যাবে, তখন কম্পাউন্ডে সেকেন্ড সাবজেক্টটা উজ্জ্ব রাখা যায়, এটা না লিখলেও চলবে। আমি আবারও বলছি, কম্পাউন্ড বাক্যে দুটি সাবজেক্ট যদি সেম হয়ে যায়, এখানে হি আছে, এখানে শি আছে, তাহলে কিন্তু এই উজ্জ্ব রাখা যাবে না। এখানে দা ম্যান আছে, এখানে দা বয় আছে, উজ্জ্ব রাখা যাবে না। এখানে আছে রহিম, এখানে আছে করিমকে উজ্জ্ব রাখা যাবে না। কিন্তু এখানে রহিম, এখানে হি মানে রহিম, তাহলে হিকে উজ্জ্ব রাখা যাবে। এখানে হি সেম, তাহলে লাস্টেরটা কি রাখা যাবে, উজ্জ্ব রাখা যাবে। লাস্টের এটা যদি আপনি হিটা না লেখেন তাও কোনো সমস্যা নাই। তাহলে সিনথেসিসটা দাঁড়ালো হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ বুক। এই সিনথেসিসটা করলাম আমরা, কিভাবে করলাম, কম্পাউন্ড আকারে করলাম। এবার আমরা দেখাচ্ছি কিভাবে কমপ্লেক্সের মাধ্যমে সিনথেসিস করা যায়। দেখেন, সে একটা বাজারে গেল এবং সে কি করলো, একটা বই কিনলো। এটাকে আপনি হোয়েন দিয়ে করতে পারেন, হোয়েন এভাবে করতে পারেন, হোয়েন হি, বাকি অংশ দেখেন, হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, সে যখন বাজারে গেল, একটা কমা দিবেন, তখন ওই যে হোয়েনকে আগে নিয়ে আসছেন, কনজাংশনটা আগে চলে আসছে, কমা। এবার বাকি অংশ লিখবেন হি বট এ বুক, সে একটা কি কিনলো, বই কিনলো। খেয়াল করে দেখেন, এখানের হি সেম, কিন্তু এই সাবজেক্টটা উজ্জ্ব রাখা যাবে না, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ওটাতে এন্ড ছিল, কম্পাউন্ড। ওই যে আমরা ক্লাসে পড়াই না, ফ্যান বয়েজ থাকলে কম্পাউন্ড, ফ্যান বয়েজ না থাকলে কমপ্লেক্স। তাহলে যখন কম্পাউন্ড ছিল তখন আমরা কম্পাউন্ডে কি করেছি, লাস্টের সাবজেক্টটা উজ্জ্ব রেখেছি, যেহেতু দুইটা এক হয়ে গেছে। কিন্তু কমপ্লেক্সে আপনি উজ্জ্ব রাখতে পারবেন না, কমপ্লেক্সে হিও দিতে হবে, এখানকার হিও দিতে হবে। তাহলে সিনথেসিসটা দাঁড়ালো হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট হি বট এ বুক। এই কমপ্লেক্সের সিনথেসিসটা আপনি আরেকভাবে করতে পারবেন, যেমন এইভাবেও করা যাবে। আপনি চাইলে আফটার ইউজ করতে পারেন, আফটার, কারণ সে বাজারে গেল, সে বই কিনলো। আমি এটাকে এভাবে বলতে পারি, সে বাজারে যাওয়ার পরে একটা কি করলো, বই কিনলো। তাহলে এইভাবে করতে পারেন, আফটার, এরপরে আপনি সাবজেক্টকে দিবেন হি। এবার এখানে একটা কথা আছে, টেন্সের নিয়ম অনুসারে আপনারা ছোটবেলা থেকে পড়েছেন, বিফোর আর আফটারের নিয়ম মনে আছে কিনা? ওই যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী সুস্থ হয়ে গেল। তা আমরা জানি বিফোরের আগে কি হয়, পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে কি হয়, পাস্ট পারফেক্ট। তাহলে যখন আফটার দিয়ে শুরু করবেন, তাহলে আফটারের পরের অংশকে আমরা কি রাখবো, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়েন্ট, এটা হয়ে যাবে হি হ্যাড গান, তাহলে হি হ্যাড গান টু মার্কেট। এতটুকু দেওয়ার পরে কমা দিবেন একটা, কারণ আফটার কনজাংশন আগে চলে আসছে, একটা কমা দিবেন। কমা দিয়ে এবার আপনি বাকি অংশ এভাবে লিখবেন,
হি বট এ বুক, সে একটা বই কিনলো। এটাও কমপ্লেক্স, আগেরটাও ছিল কমপ্লেক্স, দুইটাকে আমরা কমপ্লেক্স আকারে কি করেছি, সিনথেসিস করেছি। প্রথম বাক্যটা আমরা হোয়েন দিয়ে করেছি, দ্বিতীয় বাক্যটা আমরা আফটার দিয়ে করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা দেখাবো কিভাবে সিম্পল করে সিনথেসিস করা যায়। সিম্পলে বিভিন্নভাবে সিনথেসিস করা যায়। প্রথমে এভাবে লিখতে পারো তুমি, এই যে ওয়েন্টকে তুমি কি করবা, নন ফাইনাইট করে দিবা, কারণ সিম্পলে একটাই ফাইনাইট ভার্ব, তো বট তো ফাইনাইট ভার্ব, এটা রাখবা, আর এটাকে তুমি নন ফাইনাইট করে দিবা। তুমি এভাবে করতে পারো, ওয়েন্টকে আইএনজি করে দিতে পারো, গোয়িং টু মার্কেট, ঠিক আছে, বাজারে যাওয়ার পরে। কমা দিয়ে আবার লিখতে পারো হি বট এ বুক, বাজারে যাওয়ার পরে সে একটা বই কিনলো। এই যে আমরা এটা করলাম, এটা আমরা সিম্পল আকারে করলাম। সিম্পল বুঝবা কিভাবে, এই যে বট মাত্র একটা ফাইনাইট ভার্ব, এখানে যে গোয়িং আছে, গোয়িং কিন্তু ফাইনাইট না, গোয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার তুমি চাইলে সরাসরি গোয়িং না দিয়ে এটার অর্থ দাঁড়ালো বাজারে গিয়ে সে একটা বই কিনলো। তুমি চাইলে গোয়িং না দিয়ে ওই যে পারফেক্ট পার্টিসিপল দিতে পারো, এভাবে দিতে পারো, প্রথমে হ্যাভিং দিয়ে এবার ওয়েন্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, তাহলে এভাবে দিতে পারো, হ্যাভিং গান টু মার্কেট হি বট এ কি বলো বুক। খেয়াল করছো, এখানেও হি, এই জন্য এখানে প্রথম সাবজেক্টটা লেখা লাগে নাই, কারণ এই হ্যাভিং গানের সাবজেক্টকে হি, তুমি বুঝে নিবা হ্যাভিং গানের সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু এটা লেখা যাবে না, কারণ একই সাবজেক্ট হইলে এখানে প্রথমে সাবজেক্টটা লেখা লাগে না সিম্পল বাক্যে। আবার তুমি যখন গোয়িং টু মার্কেট দিছো, তখনও কিন্তু আমরা সাবজেক্ট দিইনি, কারণ সেম সাবজেক্ট হলে লেখা লাগবে না, ভিন্ন সাবজেক্ট হলে তোমাকে লেখা লাগবে। যেমন আমি একটু ভিন্ন সাবজেক্টের একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। এদিকে দেখো, আমি এভাবে লিখলাম যে দ্য সান সেট। এবার আরেকটা বাক্য লিখলাম উই রিচড হোম। এখন তুমি যদি এটাকে সিম্পলে যদি সিনথেসিস করতে চাও, সূর্য ডুবে গেল, আমরা কি করলাম, বাড়ি পৌঁছলাম, ঠিক আছে। সিম্পলে যদি করতে চাও, গভীর মনোযোগ দিয়ে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, এখানে সাবজেক্টটা উই, সেম সাবজেক্ট না কিন্তু ভিন্ন সাবজেক্ট, এখানে কিন্তু সেম সাবজেক্ট, এই জন্য আমরা দেই নেই, এখানে ভিন্ন সাবজেক্ট উল্লেখ করতে হবে। প্রথম সাবজেক্টকে দ্য সানকে লিখতে হবে। এবার ওই যে বলেছি মূল ভার্বকে তুমি নন ফাইনাইট করে দিবা, তাহলে সেটকে নন ফাইনাইট করে তুমি হ্যাভিং দিতে পারো, হ্যাভিং। এবার সেটের পাস্ট পার্টিসিপলও সেট, ওই যে হ্যাভিং এর পর পাস্ট পার্টিসিপল হয়। এখন ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, তাই না? কিন্তু তোমার সেটের পাস্ট পার্টিসিপল সেট, এভাবে সেট সেম, পুট কাট সেট একদম সেম। তাহলে দ্য সান হ্যাভিং সেট, একটা কমা দিবা, কমা দিয়ে আবার বাকি অংশ লিখে ফেলবা উই রিচড, ঠিক আছে, উই রিচড হোম। তাহলে বাক্যের অর্থ হলো সূর্য ডুবার পরে বা সূর্য ডুবে যাওয়ায়, আমি আমার সাথে মনে বলো, সূর্য ডুবে যাওয়ায় আমরা বাড়ি পৌঁছলাম, ঠিক আছে। আর সূর্য ডুবে যাওয়ায় বা সূর্য ডুবে যাওয়ার পরে আমরা বাড়ি পৌঁছলাম, এখানে দ্য সান, এখানে হি, ভিন্ন সাবজেক্ট দেখে এটাও লিখতে হবে, কিন্তু যখন সেম সাবজেক্ট হয় তখন এই সাবজেক্টটার উল্লেখ করতে হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সিনথেসিসটা বুঝেছো কিনা আমাকে একটু জানাও। একটু কমেন্টে জানাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকেই আমার সাথে আছেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমি আরো দুইটা সেন্টেন্স দিয়ে সিনথেসিসটা আরেকটা ক্লিয়ার করে বুঝাই, আরেকটু দরকার আছে, দাঁড়াও। সেটা হচ্ছে, মনে করো যে
এই বাক্যটা দেখো, বাক্যটা এরকম থাকলো যে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে প্রাণপণে চেষ্টা করেছিল। এবার লিখলাম হি পাস্ট, ঠিক আছে, হি পাস্ট, ঠিক আছে, হি পাস্ট, তারপরে শেষ, সে পাশ করলো। তাহলে সে প্রাণপণে চেষ্টা করেছিল, সে পাশ করলো, বা পাস্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করলো। এটাকে আসো সিনথেসিস করি, সিম্পলে করি, কমপ্লেক্স কম্পাউন্ডে তো পারবা। সিম্পলে দেখো, মূল ভার্বকে ট্রাইড, এখানে মূল ভার্ব হচ্ছে পাস্ট, তাহলে এই ভার্বটাকে নন ফাইনাইট করে দাও, সাবজেক্ট সেম, প্রথম সাবজেক্টটা লেখা লাগবে না। তাহলে দেখো এটাকে এভাবে করতে পারো, হ্যাভিং দিয়ে এবার ভার্বের পাস্ট পার্টিসিপলকে বলো ট্রাইড, তাহলে হ্যাভিং ট্রাইড হার্ট অ্যান্ড, কি হবে, হার্ট অ্যান্ড সোল। এবার একটা কি দিয়ে দিবা, কমা দিয়ে দিবা, কমা দিয়ে এবার হি পাস্ট, তাহলে বাক্যের অর্থ হচ্ছে প্রাণপণে চেষ্টা করার পরে সে কি করলো বলো তো, সে পাশ করলো, প্রাণপণে চেষ্টা করার পরে সে পাশ করলো। আসো আমরা এবার এই সেন্টেন্সটা দেখি, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। অ্যাংরির পরে উইথ হয়, কারোর সাথে রেগে গেলে, ব্যক্তির সাথে, হ্যাঁ, অ্যাংরি উইথ, ঠিক আছে, অ্যাংরি উইথ প্লাস পার্সন, তুমি যার সাথে রাখবা, তুমি যদি বলো আমি পাপ্পুর সাথে রেগে গেলাম, পাপ্পুর সাথে আমি রাগান্বিত, বা পাপ্পুর উপর রেগে আছি, আই অ্যাম অ্যাংরি উইথ পাপ্পু, বা পাপ্পুর উপর রেগেছিলাম, আই ওয়াজ অ্যাংরি উইথ পাপ্পু। এবার আরেকটা বাক্য দেখো, হি ডিড নট হেল্প মি। গভীর মনোযোগ দিয়ে দেখো, এখানে মূল ভার্বকে ট্রাইড, আর এখানে মূল ভার্ব হচ্ছে ওয়াজ। এখন আমি যখন মূল ভার্ব ট্রাইড পেয়েছি, তখন হ্যাভিং এর পরে ট্রাই এর পাস্ট পার্টিসিপল দিয়েছি ট্রাইড। এখানেও আমরা মূল ভার্বের কি দিব, পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে সিনথেসিস করো, ওয়াজ, তাহলে ওয়াজকে আমি কি দিব, হ্যাভিং। এখন এখানে অনেকে ঝামেলা পাকিয়ে ফেলে যে ওয়াজের পাস্ট পার্টিসিপল কি। মনে রাখতে হবে ওয়াজ হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে তুমি যেটা করবা, তুমি এইভাবে লিখবা, হ্যাভিং বিন অ্যাংরি উইথ মি, ঠিক আছে, কমা, আমার সাথে রাগান্বিত হয়, কমা, বাকি অংশ যা আছে তা দিয়ে দিবা, হি ডিড নট কি হবে, হেল্প মি। তাহলে হ্যাভিং এর পরে বিন কোত্থেকে আসলো, ওই যে ওয়াজের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আরেকটা বাক্য দেখো, শি হ্যাড এ লট অফ মানি, তার অনেক টাকা ছিল। শি ডিড নট হেল্প দ্য বয়, সে ছেলেটাকে সাহায্য করেনি। তাহলে তার অনেক টাকা ছিল, সে ছেলেটাকে কি করেনি, সাহায্য করেনি। আসো আমরা সিনথেসিস করি। সিনথেসিস করতে গেলে কি করতে হবে, প্রথমে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল খুঁজতে হবে, আর হ্যাভিং লাগাতে হবে, হ্যাভিং। এখন দেখো হ্যাড নিজেই পাস্ট টেন্সে আছে। এখন হ্যাডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, মূল ফর্ম হচ্ছে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাভ বা হ্যাজ, এগুলো প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপলও হ্যাড, অর্থাৎ ভার্বের 1 হ্যাভ বা হ্যাজ, ভার্বের 2 হ্যাড, ভার্বের 3 হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভিং এর পরে কি লাগবে, পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাডের পাস্ট পার্টিসিপলও হ্যাড। হ্যাভিং হ্যাড এ লট অফ, কি বলো, হ্যাভিং হ্যাড এ লট অফ মানি, একটা কমা দিয়ে দাও, কমা দিয়ে আবার তুমি আবার লিখবা, শি ডিড নট হেল্প দ্য কি বলো, বয়। আশা করি সিনথেসিস কিভাবে করতে হয় টুকটাক বুঝতে পেরেছো। সিনথেসিসের উপর লম্বা একটা ক্লাস আছে, হ্যাঁ, কখনো সময় পেলে করানোর চেষ্টা করব। এখন যতটুকু দিয়েছি অতটুকু নাও।
আচ্ছা, কি অবস্থা? কে কোথা থেকে আছো? কি অবস্থা? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা, সিনথেসিস বিভিন্ন উপায়ে করা যায়। আমি সিনথেসিসের আরেকটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করি, এরপরে দেখি কি করা যায়। মনে করো লিখলাম যে আই হ্যাভ এ মনে করো এখন ঈদের সময় গরু, আই হ্যাভ এ কাউ। আমার একটা কি আছে? গরু আছে। তাহলে আমার একটা গরু আছে, আই ওয়ান্ট টু সেল ইট। আমার একটা গরু আছে, আমি এটা বিক্রি করতে চাই। দেখি এটাকে সিনথেসিস করে দাও তো, পারো কিনা, ঠান্ডা মাথায় বুঝে শুনে। সিনথেসিস করে দাও। একজন লিখেছে আপনি কখন ক্লাস নেন? ফেসবুক লাইভে আমি যখন ইচ্ছা তখন আসি, আর রেগুলার ক্লাস চলে বর্তমানে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে। ফেসবুক লাইভ হুটহাট আসে, যখন ইচ্ছা হয় তখন, ইচ্ছা না হলে আসি না। মানে এটাতে আসতে আমার বাধ্য না আর কি, ভালো লাগলে মন চাইলে আসি।